সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র সেট 3 সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তো তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে, সেগুলো হচ্ছে ভৌত পরিবেশ, আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, আর হচ্ছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। তো এই অধ্যায়গুলি তোমরা ভালোভাবে পড়বে। এছাড়া তোমাদের যে নাম্বার বিভাজন রয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নাও। যে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টে, সেখানে 6টি এমসিকিউ দেওয়া থাকবে, 5টি দেওয়া থাকবে এসএকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে। তোমাদের লিখতে হবে টোটাল 25 নম্বরের পরীক্ষা হবে, আর 50 মিনিট তোমাদের সময় দেওয়া হবে এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নে মানে 1 নম্বর করে 6টি প্রশ্ন এখানে দেওয়া আছে। একের দাগে দেওয়া আছে আলোর প্রতিফলনে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলনে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 0 ডিগ্রি। তো আপাতন কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ হবে 60 ডিগ্রি। এখানে অপশান বিটা হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সূচিচিত্র ক্যামেরায় বস্তুর ছায়া, প্রতিচ্ছবি, উপছায়া না প্রতিফলন দেখা যায়। তো সূচিচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিচ্ছবি দেখা যায়, অপশান বিটা এখানে সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে চুম্বকের ক্ষেত্রে সঠিক হলো দিক নির্দেশক ধর্ম, আবেশী ধর্ম, স্বমেরুর পারস্পরিক আকর্ষণ, চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। তো চুম্বকের ক্ষেত্রে এখানে যে সঠিক তত্ত্ব সেটা অপশান ডি এরটা হবে, অর্থাৎ চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। এটা হবে এখানে সঠিক উত্তর, অপশান ডি এরটা। এরপরের প্রশ্ন 4 নম্বর দাগে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন দিয়ে, নাইক্রোম দিয়ে, তামা দিয়ে না সোনা দিয়ে। তো বাল্বের যে ফিলামেন্ট সেটা ট্যাংস্টেন দিয়ে তৈরি হয়, অর্থাৎ অপশান এটা এখানে সঠিক উত্তর হবে। এরপর 5 নম্বর দাগে রয়েছে জীবাশ্ম জ্বালানি নয় জৈব গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা না কেরোসিন। তো এখানে জীবাশ্ম জ্বালানি যেটা নয় সেটা হচ্ছে জৈব গ্যাস, অপশান এটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এরপর 6 নম্বর দাগে হচ্ছে অঙ্কুরোদ্গমের শর্ত নয় মৃত্তিকা, উষ্ণতা, আলো না বৃষ্টিপাত। এখানে অঙ্কুরোদ্গমের শর্ত যেটা নয় সেটা হচ্ছে অপশান ডি এর উত্তর হবে বৃষ্টিপাত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটির মানে 1 নম্বর করে, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, টোটাল 5 নম্বর দেওয়া হয়েছে। 2-1 দাগে দেওয়া আছে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য লেখন। তোমরা একটি পার্থক্য লিখছি, মসৃণ ও চকচকে প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন হয়, আর হচ্ছে অপরদিকে অমসৃণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ওকে, তো নিয়মিত প্রতিফলন হয় মসৃণ চকচকে তলে, আর অনিয়মিত প্রতিফলন হয় কি অমসৃণ প্রতিফলক তলে। এটাই হচ্ছে পার্থক্য এবং একটা পার্থক্য আমরা এখানে লিখলাম। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে। তোমরা উত্তরটা লিখবো উদাসীন অঞ্চল হলো চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চল যেখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে না। ওকে, এর পরের প্রশ্ন রয়েছে 3 নম্বর দাগে ফিউজ তার কি। তো আমরা এখানে উত্তর লিখবো ফিউজ তার হলো উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক যুক্ত একটি তার যা গৃহবর্তনীর যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগানো থাকে। এরপর 4 নম্বর প্রশ্ন প্রচলিত শক্তি কাকে বলে। তো আমরা উত্তরটা লিখবো দৈনন্দিন জীবনে যে শক্তি বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য বহুল ব্যবহৃত হয়, যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি, তাদের প্রচলিত শক্তি বলে। অর্থাৎ যে সমস্ত শক্তির উৎস খুব বেশি ব্যবহৃত হয়, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ওইগুলো, তো এইগুলো হচ্ছে প্রচলিত শক্তির উৎস বা প্রচলিত শক্তি। এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে কয়লা হলো এক গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। তো কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। এরপর হচ্ছে 5 নম্বর দেখে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কি বলে। তো গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এই তিনটিকে একত্রে বলা হয় গর্ভকেশর। ওকে, এরপর হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে সম্পর্ক নির্ধারণ করো। ওকে, পরাগধানী এর সঙ্গে দেওয়া আছে পরাগ রেণু, তাহলে গর্ভাশয় এর সঙ্গে কি হবে। তো গর্ভাশয়ের সঙ্গে হবে সম্পর্কযুক্ত যেটা সেটা হচ্ছে ডিম্বক। নেক্সট প্রশ্ন 3 নম্বর দেখে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর। 1 নম্বর দেখে দেওয়া আছে আয়নায় গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখন। তো এখানে আমরা লিখছি আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়, এ একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হয়। ওকে, বা সমান হবে।
এরপর 3-এর 2 নম্বর প্রশ্ন, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? তো এর উত্তর আমরা লিখব, অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে। এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গাড়ির চালক ভিউ ফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টে অর্থাৎ সোজা দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটির অসৎ বিম্ব দেখা যায় এবং লেখাটি সহজে পড়া সম্ভব হয় ও অ্যাম্বুলেন্স গাড়ি চালককে রাস্তা ছেড়ে দেয়। এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে, অর্থাৎ উল্টো করে লেখা থাকলে সামনের যে গাড়ির চালক সে তার আয়নায় অ্যাম্বুলেন্স লেখাটি সোজাভাবে দেখতে পায় এবং দেখতে পায় যে পেছন থেকে অ্যাম্বুলেন্স আসছে এবং সে অ্যাম্বুলেন্সকে কি সাইড দেয়, অর্থাৎ সামনে এগিয়ে যাওয়ার জন্য। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে 3-4টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 3টি প্রশ্নের মান 3 নম্বর করে দেওয়া আছে। 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে, 3 4 12 নম্বর। 1 নম্বর দাগে দেওয়া আছে চৌম্বক আবেশ কাকে বলে? চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? তো এখানে প্রশ্নের মান 2+1। আমরা উত্তর লিখবো, একটি চৌম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করালে বা খুব কাছে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। ওকে, অর্থাৎ একটি চৌম্বক পদার্থ যেগুলো লোহা, নিকেল, কোবাল্ট এই সমস্ত পদার্থগুলিকে যদি আমরা শক্তিশালী চুম্বকের কাছে নিয়ে আসি তাহলে ওই লোহা, নিকেল এগুলো কিন্তু সাময়িকভাবে একটা চুম্বকে পরিণত হয়। ওকে, এই ঘটনাটাই হচ্ছে কি চৌম্বক আবেশ। এবার বলা হচ্ছে চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? তোমরা উত্তর লিখবো, মূল চুম্বক পদার্থটিকে সরিয়ে নিলে চৌম্বক পদার্থের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, তাই চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়। অর্থাৎ কোনো চৌম্বক পদার্থকে যদি আমরা কোনো চুম্বকের কাছে নিয়ে যাই তাহলে সাময়িকভাবে সেই চৌম্বক পদার্থটা চুম্বকে পরিণত হয়, কিন্তু যদি আবার সেখান থেকে আবার সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে তার চুম্বকত্ব হারিয়ে ফেলে। সুতরাং এটা একটি ভৌত পরিবর্তন, এটা কিন্তু স্থায়ী নয়, তার জন্য এটা হচ্ছে একটি ভৌত পরিবর্তন। এরপরের প্রশ্ন যেটা 2 নম্বর দেখে, পরিবাহীর রোধ কাকে বলে? রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমরা উত্তর লিখব, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বাধাপ্রাপ্ত হয় তাকে পরিবাহীর রোধ বলে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে কোন কোন রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, পরিবাহীর রোধ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হলো পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং পরিবাহীর উপাদান। ওকে, পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, প্রস্থচ্ছেদ যত ছোট কম হবে তত রোধ তত বেশি হবে, এবং পরিবাহীর উপাদান বিভিন্ন পরিবাহীর যে রোধ বিভিন্ন রকমের হয়ে থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে, পরিবেশ বান্ধব শক্তি কি? উদাহরণ দাও। তো আমরা উত্তরটা লিখব, যে সমস্ত শক্তির উৎস পরিবেশে কম ক্ষতি করে তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে। ওকে, উদাহরণ হিসেবে আমরা লিখব, এই শক্তির উৎসগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি ও জোয়ার ভাটা শক্তি। এগুলো পরিবেশের কম ক্ষতি করে বা পরিবেশ দূষণ কম করে বা পরিবেশ দূষণ করে না, এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। এর পরের প্রশ্ন যেটা রয়েছে 4 নম্বর দাগে, একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। দলাংশ, বৃত্তি, গর্ভ, মুন্ড আর হচ্ছে পরাগধানী। তো একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে এই অংশগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। এরকম একটি ফুলের চিত্র আঁকবে, ঠিক আছে, এবং সেখান থেকে আমাদের কী কী করতে হবে? যে দলাংশ, অর্থাৎ দলাংশ মানে পাপড়ি বা দলমণ্ডল যেগুলো, সেটা হচ্ছে দলাংশ, এটাকে চিহ্নিত করতে হবে। এরপর বৃত্তি হচ্ছে এই যে বৃত্তিটাকে চিহ্নিত করতে হবে। নেক্সট হচ্ছে গর্ভমুণ্ড, তো গর্ভমুণ্ড হচ্ছে এটা হচ্ছে গর্ভমুণ্ড, এখান থেকে এটাকে চিহ্নিত করতে বলা হচ্ছে। আর হচ্ছে পরাগধানী, তো এটা হচ্ছে পরাগধানী, তো এই অংশগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছে, তো এগুলোকে চিহ্নিত করতে হবে। এরপরের প্রশ্ন যেটা রয়েছে এর সঙ্গে অথবা দিয়ে একটি প্রশ্ন দেওয়া আছে, পরাগরেণু কোথায় থাকে? দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে সামুদ্রিক মাছেরা কী কী অবস্থা অবলম্বন করে? প্রশ্নের মান 1+2। তো রেণু কোথায় থাকে? না, পরাগধানীতে পরাগরেণু থাকে। ওকে, আর দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে সামুদ্রিক মাছেরা কী করে? তোমরা উত্তর লিখব, সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখলাম, এবং এটা ছিল ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023 পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে বারবার। ওকে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে একটি লাইক করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।